সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সোনালু ফুলের শুভেচ্ছা। আমি তনাম জাকিয়া বালিরা, রায়েরবাজার হাই স্কুলের সহকারী শিক্ষক। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ। পাঠে যাওয়ার পূর্বে চলো আমরা কিছু ছবি দেখে আসি। ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা? গাছ ভেঙে পড়েছে, তাই না? এখন তো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেশ ঝড় হচ্ছে, তাহলে আমরা কি বাক্য বলতে পারি? দেখো, কাল বৈশাখী ঝড়ে গাছ মরমর করে ভেঙে পড়ল, তাই না? আরেকটি ছবিতে দেখো, প্রচন্ড রোদ, ঠিক তাই। তাহলে এরকম ভীষণ রোদে কি হয়, আমাদের বাবা মা বা অভিভাবক যারা আছেন তারা অনেক সময় তোমাদেরকে বলে ওঠেন, এই ঠাঠা রোদে বাইরে যেও না, তাই না? তো আমরা কিছু শব্দ এখানে লক্ষ্য করছি, যেমন প্রথম বাক্যে মরমর, আবার দ্বিতীয় বাক্যে ঠাঠা। তোমরা কি জানো যে এই শব্দগুলোকে কি ধরনের শব্দ বলা হয়? আজকে আমরা এই শব্দগুলোর নিয়েই পড়াশোনা করব। এই ধরনের শব্দগুলোকে বলা হয় ধন্যাত্মক শব্দ, ঠিক আছে? তাহলে আমাদের আজকের পাঠ ধন্যাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দ দ্বৈত। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসে পড়েছ। তাহলে আজকের আমাদের পাঠ ধন্যাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দ দ্বৈত। এই পাঠটি পড়ার পরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা জানতে পারবে সেটি হচ্ছে ধন্যাত্মক শব্দ নির্ণয় করতে পারবে, অনুকার শব্দ চিহ্নিত করতে পারবে এবং শব্দ দ্বৈত কিভাবে গঠিত হয় সেটি ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমরা পড়ায় চলে যাই। এখানে কিছু শব্দ আমি দিয়েছি, শব্দগুলো আসছে দেখো। প্রথমেই আছে ভেউ ভেউ, গড় গড়, ঘচ ঘচ, ঝিকিমিকি। কিন্তু এখন কথা হচ্ছে শুধুমাত্র এই শব্দগুলো দিয়ে কিন্তু কোনো কিছু সেভাবে বোঝা যাচ্ছে না, তাই না? যখন এই শব্দগুলোকে আমরা বাক্যে প্রয়োগ করব তখন কিন্তু তার একটি অর্থ প্রকাশ পাবে। তাহলে ভেউ ভেউ দিয়ে চলো আমরা একটা বাক্য গঠন করে ফেলি। যেমন বলা যেতে পারে, লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করলো, ঠিক আছে? এরপরে গড়গড় দিয়ে কি বলা যায়? তখন বাঘটি রাগে গড়গড় করতে লাগলো। ঘচ ঘচ, কারো কোনো মাথায় আসছে ঘচ ঘচ দিয়ে কি বাক্য করা যায়? দেখে নাও, কৃষকেরা ঘচ ঘচ করে ধান কেটে চলেছে, ঠিক আছে? এরপরে আছে ঝিকিমিকি। যেমন আমাদের একটা কবিতার লাইনে আছে না, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। তাহলে আমরা এই যে শব্দগুলো পেলাম সেগুলোকে বাক্যে প্রয়োগ না করা পর্যন্ত কিন্তু একটা তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করছিল না। যখন আমরা বাক্যে প্রকাশ করলাম তখন সেগুলোর তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করা শুরু করলো। এই ধরনের শব্দগুলোকেই বলা হয় ধন্যাত্মক শব্দ। এদেরকে এই ভেউ ভেউ, গড় গড়, ঘচ ঘচ, ঝিকিমিকি এগুলোকে কিন্তু চোখে দেখা যায় না, এগুলো ধ্বনি, এগুলোর শুধুমাত্র আমরা আওয়াজ পাই। আবার কতগুলোর আছে আওয়াজও পাই না, শুধুমাত্রই অনুভব করি। তাহলে আমরা আগে চলো দেখে নেই যে ধন্যাত্মক শব্দ কাকে বলে। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকেই বলা হয় ধন্যাত্মক শব্দ। বাংলা ভাষায় এই ধন্যাত্মক শব্দগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এটি তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে থাকে। তাহলে আমরা বুঝতে পেরেছি এগুলো ধন্যাত্মক শব্দ, ধ্বনিগত শব্দ, এদের কোনো আকার নেই, চোখে দেখা যায় না, ঠিক আছে? এরকম আরো অনেক ধন্যাত্মক শব্দ রয়েছে, যেমন গুনগুন,
কেউ কি বাক্য গঠন করতে পারবে গুনগুন দিয়ে? গুনগুন, মেয়েটি বা ছেলেটি গুনগুন করে গাইছে। এরপরে মিউ মিউ, বিড়ালটি মিউ মিউ করে ডাকছে, তাই না? কল কল, নদীর পানি কল কল করে বয়ে চলেছে। ছমছম, ছমছম কি? ভয়ে গা ছমছম করছে। খক খক, লোকটি খক খক করে কাশছে। কুহু কুহু, কি বলতে পারি? কোকিল কুহু কুহু করে গাইছে। চোঁ চোঁ, কি? দুপুরবেলা খিদা লেগে গেলে আমরা বলি মা খিদে পেট চোঁ চোঁ করছে, তাই না? এরপরে ঝমঝম, এই যে এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড় বৃষ্টি হচ্ছে, সামনেই আসছে বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, তখন আমরা কি বলি? ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই ধরনের শব্দগুলোকেই বলা হয় ধন্যাত্মক শব্দ। ঠিক আছে, এবারে আসো, এই ধন্যাত্মক শব্দগুলো কিন্তু বিভিন্ন অনুকৃতি আছে। কিরকম? একটা আছে মানুষের ধ্বনির অনুকৃতি, একটা আছে জীবজন্তুর ধ্বনির অনুকৃতি, আরেকটি আছে বস্তুর ধ্বনির অনুকৃতি, আর আরেকটি আছে অনুভূতির কাল্পনিক অনুকৃতি। তাহলে এগুলোর উদাহরণগুলো একটু চলো দেখে নেই। মানুষের ধ্বনির অনুকৃতির মধ্যে আছে ভেউ ভেউ, হি হি, ট্যা ট্যা, গুনগুন, খক খক। এগুলো মানুষ করছে, তাই এগুলোকে বলা হয় মানুষের ধ্বনির অনুকৃতি। আর জীবজন্তুর ধ্বনির অনুকৃতির উদাহরণগুলো দেখো, ঘেউ ঘেউ, মিউ মিউ, কুহু কুহু, কা কা, গড় গড়। এগুলো কি মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করি? না, এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার করি না, এগুলো আমরা জীবজন্তুর ক্ষেত্রে ব্যবহার করি। তাই এগুলো হচ্ছে জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। এরপরে আছে দেখো ঘচ ঘচ, ওই যে আমরা বাক্য গঠন করলাম কৃষকেরা ঘচ ঘচ করে ধান কেটে চলেছে, তার মানে এগুলো বস্তুর ধ্বনির অনুকৃতি। মরমর করে কি? গাছটি ভেঙে পড়লো, গাছ একটি বস্তু। গুড়গুড়, আকাশে মেঘ গুড়গুড় করে ডাকছে। হ্যাঁ, কল কল, নদীর পানি কল কল করে বয়ে চলেছে। ঝমঝম, বৃষ্টির কথা বলা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বস্তুর ধ্বনির অনুকৃতি। আর বাকি থাকলো অনুভূতির কাল্পনিক অনুকৃতি। এগুলো স্বাভাবিক নয়, এগুলো কাল্পনিক, আমরা কল্পনা করে নেই। যেমন ঝিকিমিকি, হ্যাঁ, যেন ঝিকিমিকি করে তারাগুলো জ্বলছে। তারপরে ঠা ঠা রোদে বাহিরে যেও না, এগুলো একটা অনুভূতি। কুটকুট করে মশা কামড় দিচ্ছে, ভয়ে গা ছমছম করছে, খিদে পেট চোঁ চোঁ করছে। তাহলে এগুলো কিন্তু কোনো ধ্বনিগত, সেগুলোর আওয়াজ নেই, কিন্তু এদেরকে আমরা শুধুমাত্র অনুভব করি, তাই এগুলোকে বলা হয় অনুভূতির কাল্পনিক অনুকৃতি। তাহলে বোঝা গেছে বন্ধুরা? চলো আমরা তাহলে একটু মূল্যায়ন করি। আমরা যে এই ধন্যাত্মক শব্দগুলো পড়লাম তার মধ্য থেকে তোমরা কে কেমন উত্তর দিতে পারছো। হি হি কার অনুকার? আমি বাক্যটা দেইনি, শুধু হি হি দিয়েছি। হ্যাঁ, তাহলে বলো তো, এটি মানুষের অনুকার, জীবজন্তুর অনুকার, নাকি বস্তুর অনুকার? কি হবে উত্তর? হি হি হবে মানুষের অনুকার। ছেলেটি বা মেয়েটি হি হি করে হাসছে, তাই না? এরপরে দেখো ঠা ঠা, এটি কার অনুকার? বলো দেখি, মানুষের অনুকার, জীবজন্তুর অনুকার, নাকি অনুভূতির কাল্পনিক অনুকৃতি? ঠা ঠা, সেই যে বাক্যটি ছিল ঠা ঠা রোদে বাইরে যেও না, তাহলে কি এটি মানুষের অনুকার, জীবজন্তুর অনুকার, নাকি অনুভূতির কাল্পনিক অনুকৃতি? চলো উত্তর দেখে আসি। অনুভূতির কাল্পনিক অনুকৃতি, কারণ এটি শুধু আমরা অনুভব করি। ঠিক আছে, এরপরে ঘচ ঘচ কার অনুকার? এটি কি বস্তুর অনুকার, জীবজন্তুর অনুকার, নাকি অনুভূতির কাল্পনিক অনুকৃতি? বলো দেখি উত্তর কি হবে? ঘচ ঘচ, ঘচ ঘচ হলো বস্তুর অনুকার। কৃষকেরা ধান কাটছিল ঘচ ঘচ করে, তাই না? তাহলে বস্তুর অনুকার ঘচ ঘচ।
এবারে আমরা ধন্যাত্মক শব্দের পরে আরো কিছু শব্দ এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো, আবল তাবল। আবল বললেই তাবল চলে আসে, আবার কাপড় বললে চোপড় চলে আসে। চোট পাট, মিট মাঠ। চলো এগুলো দিয়ে একটু বাক্য গঠন করে আমরা দেখি, ঠিক আছে? এই শব্দগুলো দিয়ে, যেমন নোমান সকাল থেকে আবল তাবল বকে চলেছে, ঠিক আছে? কাপড় চোপড়, তুমি এখনো কাপড় চোপড় পরিধান করনি। এরপরে চোটপাট, আমাকে চোটপাট করে কোনো লাভ হবে না। চোটপাট মানে একটু ভয় দেখানো আর কি, ঠিক আছে? মিটমাট, সমস্যাটা মিটমাট হয়ে গেছে, সমস্যাটা মিটমাট হয়ে গেছে। এই যে আবল বলার সাথে তাবল আসলো, কাপড় বলার সাথে চোপড় আসলো, চোট বললেই পাট আসলো, মিট বললেই মাঠ আসলো। এই যে একটির অনুকরণে আরেকটি চলে আসা, এই ধরনের শব্দগুলোকে বলা হয় অনুকার শব্দ। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা একটু দেখে নেই অনুকার শব্দ কাকে বলে। শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকেই অনুকার শব্দ বলে। অনুকার শব্দ ধন্যাত্মক শব্দেরই রকম ফের মাত্র, ধন্যাত্মক শব্দের মতোই, শুধু একটু রকম ফের আছে, ঠিক আছে? তাহলে এরকম আরো কিছু অনুকার শব্দ দেখি আমরা। খাবার দাবার, খাবার বললেই দাবার চলে আসছে, খাবার দাবার। গোছ গাছ, তোমার এখনো গোছ গাছ হয়নি। জড়সড়, কি বলি? ছেলেটি ভয়ে জড়সড় হয়ে আছে, তাই না? টেনে টুনে, এটা বলি শিক্ষার্থী টেনে টুনে পাশ করেছে। ফিটফাট, ছেলেটি বেশ ফিটফাট। হ্যাঁ, বকে ঝোঁকে, বকে ঝোঁকে পড়াশোনা করানো যায় না, এরকম বাক্য। রান্না বান্না, মা রান্না বান্না করছেন। শেষমেশ, শেষমেশ সব ভালোই হলো। হাবাগোবা, সে খুব হাবাগোবা, ঠিক আছে? এই ধরনের শব্দগুলোকেই বলা হয় অনুকার শব্দ, যেগুলো একটি শব্দের অনুকরণে বা বিকারে আরেকটি শব্দের সৃষ্টি করে, সেটাই হচ্ছে অনুকার শব্দ, ঠিক আছে? এবার আসো আরেক ধরনের শব্দ আমরা দেখি। জ্বর জ্বর, বস্তা বস্তা, মাথা মুন্ডু, জন্ম মৃত্যু। আমি যদি একবার জ্বর বলি সেটির অর্থ একরকম হয়, আর যদি দুইবার জ্বর বলি সেটির অর্থ আবার অন্যরকম হয়ে যায়। যেমন এই জ্বর জ্বর দিয়ে দেখো, আমার জ্বর জ্বর বোধ হচ্ছে, তার মানে পুরোপুরি জ্বর কিন্তু এখনো আসেনি। কিন্তু যদি আমি বলতাম আমার জ্বর হয়েছে, তাহলে কিন্তু একদম জ্বর চলে এসেছে। কিন্তু এখানে দুইবার ব্যবহার হলেই অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? বস্তা বস্তা, বস্তা বস্তা ধান ভরে নিয়ে ট্রাকটি চলে গেল। বস্তা বস্তা মানে কি বোঝাচ্ছে? এক বস্তা নাকি অনেক বস্তা? হ্যাঁ, অনেক বস্তা। মাথা মুন্ডু, তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, ঠিক আছে? জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। তাহলে বন্ধুরা বলো তো, এরকম একটি শব্দ, একই শব্দ দুইবার ব্যবহার করে যে শব্দ তৈরি করা হয়, এই শব্দগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। দ্বি মানে দুই, দুইবার যা বলা হয় সেটাই হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তাহলে দ্বিরুক্ত শব্দ কাকে বলে আমরা একটু দেখে নিই। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো যদি আবার দুইবার ব্যবহার করা হয় তখন তার অর্থের সম্প্রসারণ ঘটে বা বিশেষভাবে জোরালো অভিব্যক্তি প্রকাশ পায়। এগুলোকেই বলা হয় দ্বিরুক্ত শব্দ। বোঝা গিয়েছে দ্বিরুক্ত শব্দ কাকে বলে? আমরা কিন্তু এগুলো ভালোভাবে অনুশীলন করব, পড়ব, জানব, কারণ এই অধ্যায় থেকে কিন্তু আমাদের নৈর্ব্যক্তিক আসে প্রশ্ন, ঠিক আছে?
এরকম আরো কিছু দ্বিরুক্ত শব্দ আছে, দেখো, মনে মনে, আশা ভরসা। ঠিক আছে, এখানে তোমরা হয়তো মনে করছো যে পর পর একই তো আসেনি, আশা আশা বলেনি, সেটাতেও আমরা যাব, একটু ধৈর্য ধরো। আসা যাওয়া, এটাও দ্বিরুক্ত শব্দ। বেচা কেনা, এটাও দ্বিরুক্ত শব্দ। কথায় কথায়, এখানে ঠিক আছে, কথায় একবার ব্যবহার হয়েছে, আবার বলা হয়েছে কথায়, তাই না? কথাবার্তা, তার মানে কি, কথা মানেও যা, বার্তা মানেও তা, সেটাই বোঝাচ্ছে। হার জিত, এখানে আবার বিপরীত প্রকাশ পাচ্ছে, তাই না? হেরে যাওয়া আর জেতা। ডাকা ডাকি, এখানে আবার সামান্য একটু পেছনের অংশটা পরিবর্তন হয়েছে। চাল চলন, এটাও কিন্তু একই সমার্থক শব্দ অর্থে ব্যবহার হয়েছে, চাল চলন। এই শব্দগুলোই হচ্ছে দ্বিরুক্ত শব্দ। এ ধরনের শব্দকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। ঠিক আছে বন্ধুরা, এই দ্বিরুক্ত শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। চলো দেখি কি কি। দ্বিরুক্ত শব্দ হচ্ছে শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি এবং ধন্যাত্মক দ্বিরুক্তি। তোমরা অষ্টম শ্রেণীতে শুধু শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈতই পড়বে, আর নবম দশম শ্রেণীতে উঠলে তোমরা পদের দ্বিরুক্তি এবং ধন্যাত্মক দ্বিরুক্তি সম্পর্কে জানবে। ঠিক আছে, শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত। শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত, একই শব্দ পরপর 2 বার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ যদি প্রকাশ করে তবে তাকেই বলা হয় শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত। বোঝা গেছে? একই শব্দ পরপর 2 বার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ যদি প্রকাশ করে তবে তাকেই বলা হয় শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত। এই শব্দ দ্বৈত আবার কিন্তু নানাভাবে গঠিত হতে পারে। ঠিক আছে, কিভাবে গঠিত হতে পারে দেখো। এক, গঠিত হতে পারে একই শব্দ 2 বার ব্যবহার করে। ঠিক আছে, যেমন জ্বর জ্বর। আবার একই শব্দের সমার্থক আরেকটি শব্দ ব্যবহার করে, যেমন এর আগে আমরা পড়েছি চাল চলন। ঠিক আছে, আবার কিভাবে হতে পারে, জোর শব্দের পর অংশ আংশিক পরিবর্তন করে, যেমন ডাকাডাকি, মারামারি, ধরাধরি। ঠিক আছে, জোর শব্দের পরের অংশ আংশিক পরিবর্তন করে। আরেকটি হয় বিপরীত শব্দ যোগে, যেমন ওই যে ছিল হার জিত, বেচা কেনা, এভাবে। আরেকটা হয় অনুকার ধ্বনি যোগে। হ্যাঁ, অনুকার ধ্বনি, টুং টাং, টুকটাক, এগুলো হচ্ছে অনুকার ধ্বনি যোগে। তাহলে এই 5 ভাবে শব্দ দ্বৈত বা শব্দের দ্বিরুক্তি হয়ে থাকে। তাহলে চলো একটু দেখে নেই একই শব্দ 2 বার ব্যবহার করে কোনগুলো হয়ে থাকে। এই যে লেখা আছে দেখো, আমাদের বইয়েরই উদাহরণ এগুলো। বছর বছর, বস্তা বস্তা, ফোঁটা ফোঁটা, আস্তে আস্তে, চলতে চলতে, মনে মনে, জনে জনে, কথায় কথায়, খেয়ে খেয়ে, বলে বলে, এগুলো হচ্ছে একই শব্দ 2 বার ব্যবহার করি। এরপরে আছে একই শব্দের সমার্থক আরেকটি শব্দ ব্যবহার করি। সেগুলোর উদাহরণ একটু দেখে নেই। আশা ভরসা, আশা মানেও যা, ভরসা মানেও তা। আত্মীয় স্বজন, কথাবার্তা, ঢাক ঢোল, ধন দৌলত, ভয় ডর, মাথা মুন্ডু, সুখ শান্তি। এরপরে জোর শব্দের পর অংশ আংশিক পরিবর্তন করে, সেগুলোর উদাহরণ আমরা দেখে নেই। কাছা কাছি, কাছা কাছা না হয়ে একটুখানি পরিবর্তন হয়ে গেছে, দেখো, কাছা কাছি। চেয়ে চিনতে, ডাকা ডাকি, ডাকা ডাকা না বলে কি হয়েছে, একটুখানি পরের অংশ পরিবর্তন হয়ে ডাকা ডাকি। মার ধর, রাগা রাগি। বিপরীত শব্দযোগে কোনগুলো উদাহরণ দেখো। আসল নকল, আসা যাওয়া, ইচ্ছা অনিচ্ছা, বেচা কেনা, জন্ম মৃত্যু, দেনা পাওনা। অনুকার ধ্বনি যোগে কোনগুলো দেখো। টুকটাক, টুংটাং, চিকচিক, শনশন, ছলছল, টনটন, এগুলো হচ্ছে অনুকার ধ্বনি যোগে শব্দ দ্বৈত বা শব্দের দ্বিরুক্তি করা হয়েছে। ঠিক আছে, চলো আমরা এই যে দ্বিরুক্ত শব্দগুলো পড়েছি তার একটু মূল্যায়ন করে আসি। লোকটির চালচলন রহস্যজনক,
চালচলন কিভাবে গঠিত হয়েছে? চালচলন শব্দটি বিপরীত শব্দযোগে, অনুকার ধ্বনিযোগে, নাকি সমার্থক শব্দ ব্যবহার করে? বলো। উত্তর হবে সমার্থক শব্দ ব্যবহার করে। এখন আসল নকল চেনা বড় দায়, এই আসল নকল শব্দটি কিভাবে গঠিত হয়েছে? সমার্থক শব্দযোগে, বিপরীত শব্দযোগে, একই শব্দ দুবার ব্যবহার করে? কি হবে উত্তর? আমরা উত্তর দেখি। বিপরীত শব্দযোগে, আসল নকল বিপরীত শব্দযোগে। চুড়ি বাজে টুংটাং, টুংটাং শব্দটি কিভাবে গঠিত হয়েছে? অনুকার ধ্বনিযোগে, বিপরীত শব্দযোগে, নাকি সমার্থক শব্দযোগে? কি হবে উত্তর? টুংটাং, টুকটাক আমরা পড়েছিলাম, এগুলো অনুকার ধ্বনিযোগে। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা অনেকেই সঠিক উত্তর নিশ্চয়ই দিতে পেরেছো, তাই না? এবারে আমি বইয়ের কর্ম অনুশীলনে চলে যাচ্ছি। তোমরা বাসায় বসে 5.3-এর 1 ও 2 নং প্রশ্নের সমাধান করবে। মজার প্রশ্ন, এখানে কিছু ধন্যাত্মক শব্দ আছে, দ্বিরুক্ত শব্দ আছে, তুমি সেগুলোকে আলাদা করবে এবং আলাদা করে চিহ্নিত করবে যে সেগুলো কিভাবে তৈরি হয়েছে। তাহলে আমাদের আজকের পাঠ থেকে আমরা ধন্যাত্মক শব্দ, দ্বিরুক্ত শব্দ এবং অনুকার শব্দ পড়লাম, নির্ণয় করার পদ্ধতি শিখলাম। বন্ধুরা, তোমরা সবাই বাসায় অনুশীলন করবে এবং আমাদের সাথেই থাকবে। আর সবাইকে বলছি, ঘরে থাকো, নিরাপদে থাকো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।